ঘরের বাইরে হোম ম্যাচ ইস্টবেঙ্গল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে গোয়াতে ফতোরদাতে। সেটা হোম ম্যাচ হিসাবে ইস্টবেঙ্গলের কাউন্ট হবে। বড় বিচিত্র এই দুনিয়া। কিন্তু যাই হোক, আপাতত সেই ম্যাচ নিয়ে কথা বলা যাক। খুব ভিডিওটাকে লেন্দি করে লাভ নেই, তার দুটো কারণ রয়েছে। এক, ইস্টবেঙ্গলের যে পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে, যে ফর্ম দেখতে পাওয়া যাচ্ছে, সেই নিরিখে কালকের ম্যাচে অবশ্যই ইস্টবেঙ্গল ফেভারিট। কিন্তু কী কী ইস্টবেঙ্গলের কালকে আমরা কোচের থেকে এক্সপেক্ট করছি সেসব নিয়ে কথা বলবো। এবং উল্টো দিকে যে টিমটাকে ইস্টবেঙ্গল ফেস করবে সেই টিমটার আপাতত যে ইনকনসিস্টেন্ট পারফরমেন্স, সেখানে তাদের নিয়ে খুব একটা বলার মতো কিছু নেই। টিমটা পুরোপুরি ইন্ডিয়ান প্লেয়ার নির্ভর। ইন্ডিয়ান প্লেয়াররাই টিমটার চালিকা শক্তি। তাদের যা কিছু ভালো পারফরমেন্স বেরিয়ে আসবে তার বেসিসেই কিন্তু ওড়িশা এফসি তাকিয়ে রয়েছে ভালো কিছু করার জন্য। সেই অর্থে খুব একটা ভালো পারফরমেন্স তারা তুলে ধরতে পারছে না, বা কোথাও কনসিস্টেন্সি তারা শো করতে পারছে না। এটা যেমন একটা ফ্যাক্ট। উল্টো দিকে ইস্টবেঙ্গল, সেখানে যে ধরনের নাম রয়েছে, যে ধরনের পারফরমেন্সের পাওয়ার হাউস রয়েছে, সেখানে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য একটা কেকওয়াক হতেই পারে। এবার সেই ম্যাচ নিয়ে বা পার্টিকুলার ইস্টবেঙ্গল এবং কোচের তরফ থেকে আমরা কি কি দেখতে পারি বা কি কি দেখার এক্সপেকটেশন রয়েছে, সেসব নিয়ে এই ভিডিওতে কথা বলবো। দেখো, যখন উল্টো দিকের টিম অত্যন্ত পরিমাণে দুর্বল, যাদের খুব একটা হারানোর কিছু নেই, যাদের খুব একটা করে দেখানোর মতো আলাদা তাগিদও বিরাট কিছু নেই, সেই সমস্ত টিমের এগেনস্টে একটু সাবধানী ফুটবল খেলতে হয়। কারণ যার পাওয়ার কিছু নেই তার হারাবারও কিন্তু কিছু নেই। কারণ সেই টিমটা জানে যে আমরা খুব একটা উপরের দিকে উঠতে পারবো না। কিন্তু আমরা অন্য কারোর মানে একটা কোথাও তাদের এগেনস্টে ভালো পারফরমেন্স করে দিয়ে অন্য কারোর সুবিধা করে দিতে পারি, বা একটু লিগের খেলাটাকে ঘেঁটে দিতে পারি, তাহলে কেমন হয়? একটু তেড়ে ফুড়ে পারফরমেন্স যদি আমরা করে দিতে পারি কেমন হয়? তো এই রকম একটা মাইন্ডসেট থাকা টিমের এগেনস্টে খেলতে গেলে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, এবং ডেফিনেটলি সেটা অস্কার ব্রুজো অবশ্যই করবেন। কারণ আমরা লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গলকে যেভাবে কামব্যাক করতে দেখেছি, বেঙ্গালুরু এগেনস্টে বারবার পিছিয়ে পড়ে, 3বার ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছিল, 3বার ইস্টবেঙ্গল কামব্যাক করেছিল। এবং এই যে একটা মোমেন্টাম, এই যে একটা কোথাও কি বলবো, মোটিভেশন ইস্টবেঙ্গল পেয়েছে, এবং সেটাও কিন্তু 10 ম্যান হয়ে যাওয়ার পর, একজন প্লেয়ার ডাউন হয়ে যাওয়ার পরেও কিন্তু ইস্টবেঙ্গল সেই মোটিভেশনটা মাঠের মধ্যে দেখাতে পেরেছে, এবং সেটাকে নিয়ে ইস্টবেঙ্গল ওড়িশার বিরুদ্ধে অবশ্যই নামবে। এবং ইস্টবেঙ্গল প্লেয়াররা এবং পুরো সিস্টেমটা আপাতত জানে যে পরবর্তী যে দুটো ম্যাচ রয়েছে, সেই দুটো ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের লিগ জেতার ক্ষেত্রে বা লিগে টপমোস্ট ভালো পারফরমেন্স করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দুটো ম্যাচ থেকে 3-6 পয়েন্ট যদি ইস্টবেঙ্গল কালেক্ট করে নিতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল প্রথমত ওই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর, মানে মুম্বাই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর টপ পজিশনে চলে যাবে, এবং তাকিয়ে থাকবে যে মোহনবাগানের যে ম্যাচ রয়েছে গোয়ার এগেনস্টে, যেটা অবশ্যই খুবই কঠিন একটা ম্যাচ মোহনবাগানের জন্য বা গোয়ার জন্য, তাদের রেজাল্ট কি হচ্ছে তার বেসিসে কিন্তু ইস্টবেঙ্গল 1-এ থাকবে, 2-এ থাকবে, কোথায় থাকবে সেটা কিন্তু ঠিক হবে। তো এটা কোথাও ইস্টবেঙ্গল প্লেয়াররা চাইবে যে লিগের যে ভাগ্য তৈরি, সেটাকে একদম লাস্ট ল্যাপ অবধি নিয়ে যেতে, এবং সেখানে কিন্তু এই দুটো ম্যাচ থেকে 6 পয়েন্ট ভীষণভাবে দরকার রয়েছে ইস্টবেঙ্গলের। এবং আমার মনে হয় যে কালকের ম্যাচে যে কয়েকটা পরিবর্তন আসতে পারে, বা যে কয়েকটা স্ট্র্যাটেজিকে আমার মনে হয় অস্কার ব্রুজোর ডেভেলপ করা দরকার রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বেশ কিছু প্লেয়ারকে তাদের ন্যাচারাল পজিশনে খেলানো। আমি বলছি না যে তাদেরকে ন্যাচারাল পজিশনে খেলানো হয়নি বলে হয়তো তারা নিজেদের পারফরমেন্স করতে পারেনি, এরকমটা কিন্তু নয়। কিন্তু আমার মনে হয় যেহেতু লিগ একদম লাস্ট ফেজের দিকে এগিয়ে আসছে, বেশ কিছু প্লেয়ার তারা স্ট্রাগল করছে, কিছুটা ফিটনেসের প্রবলেম দেখা যাচ্ছে, মাঝে মাঝে চোটের সমস্যা হচ্ছে। কার্ডের জন্য ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে মিগুয়েলকে তারা পাবে না। মহেশ পুরোপুরি সিজন থেকে ছিটকে গেছে। রশিদ কিছুটা স্ট্রাগল তো ডেফিনেটলি আগের দিন করেছে, সেই কারণে তাকে আমরা খেলতে দেখিনি। তো এই যে বিভিন্ন ফ্যাক্টরস রয়েছে, সেখানে আমার মনে হয় যে যারা যে পজিশনের জন্য উপযুক্ত, তাদেরকে যদি আমরা কালকের ম্যাচে সেই পজিশনে দেখি, তাহলে অবশ্যই লাস্ট 4টে ম্যাচে এগিয়ে যাওয়ার জন্য ইস্টবেঙ্গল বাকি পুরো সেট আপটাকে একটা অন্যরকম ফরমেশনেও দেখে নিতে পারবে। যেখানে অবশ্যই সবথেকে বেশি জরুরি কথা বলার, যে যেহেতু মিগুয়েল খেলবে না, যেহেতু মিগুয়েলের সার্ভিস ইস্টবেঙ্গল পাবে না, সেই জায়গাতে নাম্বার 10-এর রোলটা কার হাতে যেতে পারে? দুজন প্লেয়ার রয়েছে, দুজনের হাতে যেতে পারে। 1 নম্বর চয়েস হচ্ছে আমার মনে হয় এই ক্ষেত্রে অবশ্যই এডমুন্ড লালরেন্ডিকা, এবং 2 নম্বর চয়েসের নামটা হচ্ছে সাউল ক্রেসপো এগিয়ে থাকবে যদি মোহাম্মদ রশিদ শুরু থেকে পুরো 90 মিনিট খেলার মতো জায়গাতে থাকে। তাহলে অবশ্যই কিন্তু সাউল ক্রেসপো একটু অ্যাডভান্স ফুটবল খেলবে। আর যদি দেখা যায় যে রশিদ কিছুটা স্ট্রাগল করছে, বা অন্তত পক্ষে রশিদের ওপর খুব বেশি ওয়ার্কলোড কোচ দিতে চাইবেন না, যেহেতু লাস্ট 4টে ম্যাচে তাকে কিন্তু ভীষণভাবে দরকার। কারণ
ওড়িশার থেকে অনেক বেশি টাফ অপোনেন্ট ইস্টবেঙ্গলের সামনে এরপরে কিন্তু আসবে। তো সেই জায়গাতে যদি আমরা দেখি যে সাউল একটু ডিপে চলে যাচ্ছে, একটু কোথাও ডিপ লাইং প্লে মেকারের রোলটা প্লে করছে, তাহলে আমার মনে হয় যে এডমুন্ড কিন্তু মিগুয়েল যে রোলটা প্লে করছিল নাম্বার 10-এর রোলটা, সেটাকে প্লে করবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে ওড়িশার যে রাইট উইং চ্যানেলটা, যে চ্যানেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে ওদের সক্রিয় থাকে, যেখান থেকে রাহুল কেপি আসে, রহিম আলী আসে, তারা কিন্তু ওই জোনটাকে টার্গেট করে। এবং সেখানে বিষ্ণুর পরিবর্তে যদি আমরা শুরু থেকে জয়গুপ্তাকে দেখি, জয়গুপ্তার যেহেতু গোয়ার মাঠটা খুব চেনা একটা মাঠ, জয়গুপ্তাকে যদি দেখি তাহলে আমার মনে হয় যে ওখানে কিন্তু ডিফেন্সটা অনেক বেশি সলিড দেখাবে। র্যাদার আমরা যদি বিষ্ণুকে দেখি যে অ্যাজ আ লেফট উইঙ্গার অপারেট করতে, এবং আগের ম্যাচে অলরেডি আমরা দেখেছি যে বিপিন কিন্তু রাইট উইং ব্যাক বা রাইট উইঙ্গার হিসাবে কি অনবদ্য পারফরমেন্সটা না রেখে গেছিলো। তো সেইখানেই বিপিনকে খেলানো হোক এবং লেফট উইংয়ে বিষ্ণুকে খেলানো হোক, এই দুটো উইং, এবং অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডে এডমুন্ড লালরেন্ডিকা, লেফট ব্যাকে জয়গুপ্তা, এই ধরনের কিছু পরিবর্তন, এবং তার পাশাপাশি আনোয়ার এবং কেভিন সিবিএকে সেন্টার ব্যাক পেয়ার করে দিয়ে যদি জিকসনকে সাউল ক্রেসপোর পার্টনার করা হয় সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে, সেটাও কিন্তু একটা কার্যকরী ভূমিকা তারা নিতে পারে। এবং অবশ্যই আপফ্রন্টে দেখো ইউসুফ এসেসারি রেগুলার বেসিসে গোল করছিল, ব্যাক টু ব্যাক ম্যাচে গোল পাচ্ছিল, টপ গোল স্কোরারের যে রেস রয়েছে সেখানে এখনও অবধি রয়েছে। কিন্তু আমরা দেখেছি অ্যান্টন সোয়বার্গ, যাকে আমরা এতদিন অবধি অফ কালার দেখছিলাম, যাকে সেইভাবে খুব একটা ইমপ্রেশন রাখতে দেখছিলাম না ইস্টবেঙ্গল জার্সিতে, সেই প্লেয়ারটাও কিন্তু আগের দিনকে ওই একটা ভাইটাল মিনিটসে গোল করে টিমকে কিন্তু সমতা ফিরিয়েছে এবং ভ্যালুয়েবল 1 পয়েন্ট এনে দিয়েছে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে। তো সেই প্লেয়ারও কিন্তু ছটফট করবে গোল পাওয়ার জন্য। টিম এই মুহূর্তে খুব একটা প্রবলেমের মধ্যে নেই, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে মোটিভেশন কিন্তু হাই রয়েছে, কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে কোচের স্ট্র্যাটেজি, কোচের ফরমেশন, তিনি যে ধরনের প্ল্যান নিতে চাইছেন, যে ধরনের প্ল্যান তিনি সুইচ করতে চাইছেন। এবং অবশ্যই উল্টো দিকে থাকা অনেকটা আমি বলবো ডিমোটিভেটেড একটা টিম, তাদেরকে হারানোর যে স্ট্র্যাটেজি, তাদেরকে আরও বেশি করে শুরুর দিকে 15-20 মিনিটের মধ্যে গেমটাকে কিল করে দেওয়ার যে স্ট্র্যাটেজি, সেটা কত অস্কার ব্রুজন নিতে পারবেন তার উপরেই কিন্তু পুরো ম্যাচের যে রেজাল্টের ভাগ্য সেটা কিন্তু তৈরি হবে। আমি একটা হাই স্কোর লাইন এক্সপেক্ট করছি কালকের ম্যাচে। এক্সপেকটেশনের আমার কোনো লিমিটেশন নেই, মানে কত হবে এরকম না, বাট একটা হাই স্কোর, একটা মোটামুটি ভালো স্কোর লাইন আমি কালকে এক্সপেক্ট করছি ইস্টবেঙ্গলের ফেভারে। দেখা যাক সেটা কতটা কি হয়। তোমাদের কি মতামত পুরো বিষয়টা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কীরকম পছন্দের লাইন আপ রয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। খুব একটা কিছু বলার মতো থাকেও না এই ধরনের ভালো টিমের সাথে তুলনামূলক খুবই দুর্বল প্রতিপক্ষের ম্যাচ হলে। বাকি তোমাদের যা বক্তব্য অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।